নমস্কার। শোনোনা শ্রোতাদের স্বাগত জানিয়ে দু এক কথা। শোনোনায় অশরীরী আবির্ভাব, আদৌ কি আছেন তারা? এই নতুন গল্পের সিরিজে আমরা খুঁজছি তাদেরই। বিখ্যাত লেখক রাজা ভট্টাচার্যের একেবারে টাটকা গল্পের শ্রুতিনাট্যায়ন শুনছেন শোনোনায়। আমাদের আজকের প্রযোজনা লং ড্রাইভ, পরিবেশনায় অশোকনগর নাট্যমুখ, নির্দেশনা অভি চক্রবর্তী। কিরে তুই হঠাৎ? তোর মুখটা দেখে ভালো লাগছে না রে। জল খাবি একটু? তোর স্টকে কিছু নেই? স্টকে? কি বলছিস, ঠিক করে বল। নেই, ধর হুইস্কি বা ভদকা। অলরেডি তুই খেয়ে এসেছিস অমিত, সন্ধ্যে 7টা বাজে সবে। দেখ বাবা, ড্রিঙ্ক করার আবার নির্দিষ্ট টাইম আছে নাকি? দে না, মাইরি থাকলে জাস্ট 2 পেগ। আই ব্যাডলি নিড ইট। তোকে কিন্তু গাড়ি চালিয়ে ফ্ল্যাটে ফিরতে হবে। এই ড্রিঙ্ক করে ড্রাইভ করতে গিয়ে যদি ধরা পড়িস। 5 পেগ রেড লেভেল খেয়ে মন্দারমণি থেকে ড্রাইভ করে চলে এলাম, মনে নেই? কিচ্ছু হবে না, বড় রাস্তায় উঠবই না। তাও তোকে খেতেই হবে। অ্যাডিক্টেড হয়ে যাচ্ছিস নাকি? সাবধান, একা একা থাকিস কিন্তু। এতদিন পর তোর বাড়িতে এলাম, 2 পেগ মাল খাওয়াবি, তার জন্য এরকম করছিস? কঞ্জুস হয়ে গেছিস মাইরি। বাদ দে, আমার গাড়ি দিয়ে আছে, নিয়ে আসছি। তুই শুধু গ্লাসটা দে আর সোডা। আচ্ছা, জল হলেই চলবে। বস, কোথাও যেতে হবে না, আছে আমার স্টকে। দীপ্ত ভিতরের ঘরে ঢুকে গেল। এতক্ষণে অমিত ভুরু কুঁচকে একবার চারিদিকে তাকালো। ঝকঝকে আলোয় ভরা ঘর, আলমারিতে সার সার বই, দেয়ালে কার যেন আঁকা একটা ঘোড়ার ছবি, 4 কোণে 4টে নকশা আঁকা ফুলদানি। এমন ঘর দেখলেই মন ভালো হয়ে যায়। মুশকিল হলো, এখন এসব দেখে অমিতের মন চাঙ্গা হয়ে ওঠার কোনো সম্ভাবনা নেই। মিনিট 2-এর মধ্যেই একটা ট্রে হাতে ফিরে এলো দীপ্ত। বোতল, গ্লাস, সোডা সব নিয়ে এসেছে একেবারে। একটা কাজু বাদামের প্যাকেটও আনতে ভোলেনি। এইবার অমিতের মুখটা উজ্জ্বল হয়ে উঠল। চাপা গলায় বলল, দ্যাটস লাইক এ গুড বয়। এবার বল, কি সমস্যা হচ্ছে তোর? হঠাৎ এতদিন পর, তাও ফোন না করেই একেবারে চলে এলি যে? অফিসে গিয়েছিলি? না, যেতে পারছি না রে। আরে ওরকম ভড়বড় করে খাস না, ঝট করে নেশা হয়ে যাবে। আমার আজকাল আর নেশা হয় না। বুঝেছি। অফিসে যাসনি কেন? কাজুর প্যাকেটটা হাতে নিয়ে অদ্ভুত বিভ্রান্ত চোখে ওর দিকে খানিক্ষণ তাকিয়ে রইল অমিত। তারপর বলল, চোখ দুটো কিছুতেই পিছু ছাড়ছে না রে। চোখ? কার চোখ? কেউ তোর পিছু নিয়েছে নাকি? মানে কেউ খামোকা তোর পিছু নিতে যাবেই বা কেন? কেউ নয় রে, শুধু 2টো চোখ, বড় বড় চোখ, সামান্য ব্লু আইলাইনার দেওয়া, আর মনে 2টো সামান্য ব্রাউন কালারের, যাকে বলে কটা চোখ। আরে কি মুশকিল, 2টো চোখ থাকলে তার একটা মালিকও তো থাকবে। এ তো সেই অ্যালিসের গল্প হয়ে যাচ্ছে ভাই। বেড়ালটা অদৃশ্য হয়ে গেল, শুধু তার হাসিটা রয়ে গেল। হ্যাঁ, ঠিক বলেছিস। মেয়েটা নেই, শুধু ওর চোখ দুটো রয়ে গেছে। দাঁড়া, এর মধ্যে আবার মেয়ে এলো কোত্থেকে? বলছিলি তো চোখের কথা। চোখ দুটো কোনো মেয়েরই, দেখলেই বোঝা যায়। হ্যাঁ, সেটা তো স্বাভাবিক। একটা ছেলের আর একটা মেয়ের চোখ আলাদা হবে না? সেটাই, ওটা কোনো মেয়ের চোখ। দাঁড়া, বুঝলাম। কিন্তু সেই মেয়েটাকে তুই দেখলি কোথায়? আর সে তোর পিছু নিতে গেলই বা কেন? মেয়েটাকে দেখেছি এমন কথা তো বলিনি। মেয়েটাকে দেখিনি, শুধু তার চোখ দুটোকে দেখেছি। আর দেখেছি ক্যামেরায়। কি বলছিস উল্টোপাল্টা কথা? তুই আবার ক্যামেরা কিনলি কল? তোর তো ক্যামেরা ছিলই না। সেই ক্যামেরা নয়, তবে? গাড়ির ব্যাক ক্যামেরায়, রিয়ার ভিউ ক্যামেরা যাকে বলে। সেটা আবার কি রে? মানে এত টেকনিক্যাল কথা আমি বুঝি না, তুই জানিসই তো। তুই সারা জীবন শুধু পদ্মেই আউড়ে যা, কোমর পাড়ার গরুর গাড়ি। এর জন্যই তোর কিচ্ছু হলো না। এই কথাগুলো অমিতের জিভে লেগে থাকে। অন্তত 100 বার দীপ্ত এই কথাগুলো ঠিক এভাবেই শুনেছে। আগে আহত হতো, দুঃখ পেত, এখন আর গায়ে লাগে না। উল্টে ও হেসে ফেলে বলল, তোর পদ্মের দৌড় সেই ক্লাস 4 পর্যন্ত উঠেই দাঁড়িয়ে গেল। আরে আজকাল ছেলেমেয়েরা সৃজা তো পড়ে। সে আবার কে? আচ্ছা, বাদ দে, ওসব ফালতু হ্যাচ শুনে লাভ নেই। গাড়ি ব্যাক করার সময় একটা ক্যামেরায় পিছনটাই দেখা যায়, কখনো খেয়াল করেছিস? কেন করব? ওহো, পিছনে ক্যামেরা লাগানো থাকে, তাই না? ভাবনি তো কখনো। নইলে আর দেখা যাবে কেন? গাড়ি ব্যাক গিয়ারে ফেললে
ক্যামেরাটা অটোমেটিক্যালি অন হয়ে যায়। কথা হলো সেই ক্যামেরার গাড়ির ঠিক পিছনে কি আছে সেটাই দেখা যাওয়ার কথা। সেটাই তো স্বাভাবিক। আমার গাড়িটা যখন ব্যাক করতে যাচ্ছি তখন কিচ্ছু দেখা যাচ্ছে না, তার বদলে দুটো চোখ ফুটে উঠছে পুরো স্ক্রিন জুড়ে, শুধু দুটো চোখ। দ্যাটস নট পসিবল অমিত। এবার দ্রুত এক চুমুকে গ্লাস শেষ করে ফেললো অমিত। ওর ফর্সা মুখটা লাল হয়ে উঠেছে। এটাই ঘটেছে দীপ্ত। যখন গাড়ি ব্যাক করছি, অফিসে হোক, ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোরে হোক, পুরো স্ক্রিন জুড়ে ওই চোখ দুটো ফুটে উঠেছে, একেবারে পাথুরে চোখ, স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে, পলক পড়ছে না। এতক্ষণে দীপ্ত খেয়াল করলো এই ঠান্ডার মধ্যেও অমিতের কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠেছে, নিঃশ্বাস পড়ছে ঘন ঘন। পেছনের সিটে কেউ ছিল বা তোর পাশে? ইডিয়েটের মতো কথা বলিস না। পিছনের সিটে কেউ বসে থাকলে ক্যামেরায় তাকে দেখা যাবে না। সাথে বলি আর্টসের বুদ্ধি। তোকে বলতে আসাই আমার ভুল হয়েছে। তাহলে মরতে এলি কেন আমার কাছে? এসেছিলাম তো, কিন্তু তারপর ভাবলাম আর কেউ তো বললেও বিশ্বাস করবে না, আর কেউ তো সব কথা জানে না। তুই অবশ্য কামান। কেন তুই একটা ব্যাপার নিয়ে পড়ে আছিস বলতো? দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। লং ড্রাইভে এরকম অ্যাক্সিডেন্ট হয়েই থাকে, হঠাৎ করে ঘটে যায় বলেই শব্দটা তৈরি হয়েছে। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা। আর একটা নি, এটাই লাস্ট মাইল। ওফ, তোর এই মাইরি বলার অভ্যাসটা না আর গেল না। নে একটা, কিন্তু একটাই। তুই তো নিচ্ছিসই না, একা একা মদ খেতে বিচ্ছিরি লাগে। এটা অবশ্য ঠিকই বলেছিস, খেয়ালই ছিল না। দাঁড়া, ঢেলে নি একটা পেগ। পেগ বানিয়ে খুব ছোট্ট একটা চুমুক দিয়ে গ্লাসটা আবার টেবিলে নামিয়ে রাখলো দীপ্ত। তারপর অমিতের দিকে তাকিয়ে বলল, দেখ, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। স্বাভাবিকভাবেই তোর মন এখন সুস্থ অবস্থায় নেই। এই অবস্থায় কারো মনই সুস্থ থাকতে পারে না, আমি সব বুঝতে পারছি। কিন্তু তাই বলে তুই দিনে দুপুরে হ্যালুসিনেট করতে আরম্ভ করবি? এটা একটা কাজের কথা হলো? আজকাল অফিসেও রেগুলার যাচ্ছিস না শুনলাম। তুই কোত্থেকে জানলি? ঘর থেকে তো বেরোসি না। কয়েকদিন আগে রীতা এসেছিল, তোর কলিগ। ওর দাদুর একটা পুরনো ডায়েরি খুঁজে পেয়েছে পুরনো কাগজপত্রের মধ্যে। সেটার উপরে বেস করেই একটা বই বানানো যায় কিনা সে ব্যাপারে কথা বলতে এসেছিল। তখনই বলছিল তোর কথা। আজকাল খুব ইরেগুলার হয়ে গিয়েছিস। ওয়ার্ক ফ্রম হোম করার কথা বলেও সময় মতো লগ ইন করছিস না। রীতা একটা থার্ড ক্লাস মেয়ে ছেলে, রমিতার মতোই। তুই আজকাল এইসব মেয়েদের সঙ্গে মিশছিস নাকি? মুহূর্তের জন্য দীপ্তর মুখের ওপর দিয়ে একটা লালচে হালকা খেলা করে গেল। অমিত অবশ্য এই মুহূর্তে সেটা খেয়াল করার মতো অবস্থায় নেই। ও আবার মন দিয়ে কাজু বাদামের প্যাকেটটা ছেঁড়ার চেষ্টা করছিল। এইবার ছেঁড়তে পেরে একটা কাজু বের করে মুখে দিল। কাজের জন্য নানা রকম লোকের সঙ্গে মেলামেশা করতে হয় আমাকে অমিত। আর রীতা মোটেই কোনো থার্ড ক্লাস মেয়ে নয়। বিডল স্ট্রিটের ওপরে ওদের বাড়িটার দিকে তাকালে তোর মাথা ঘুরে যাবে। পুরনো কলকাতার বনেদি পরিবারের মেয়ে, মারাত্মক স্টুডেন্ট ছিল। আর ওর আনা ডায়েরিটাও একটা গোল্ড মাইন সেকালের কলকাতার। প্লিজ দীপ্ত, তোর কাছে আজে বাজে গাল গল্প শুনতে আসিনি। আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর। আমাকে একটা চোখ তাড়া করছে, যেখানে যাচ্ছি সেখানেই দেখতে পাচ্ছি। বুঝতে পারছিস আমার অবস্থাটা? আমার খাওয়া ঘুম ছুটে গেছে, আর তুই বলছিস অফিস যাই না কেন? দীপ্ত খানিকক্ষণ অমিতের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, বেশ, এবার একটু সোজাসুজি কথা বলা যাক। কয়েকটা প্রশ্ন করি তোকে, আগে ঠিকঠাক জবাব দে। আচ্ছা, ঠিক কবে থেকে দেখতে পাচ্ছিস বলতো চোখ দুটোকে? গত সোমবারের আগের সোমবার যখন অফিসের সামনে থেকে গাড়িটা বের করবো বলে ব্যাক করতে গেলাম, তখনই প্রথম খেয়াল করলাম স্ক্রিন জুড়ে দুটো চোখ আমার দিকে তাকিয়ে আছে। মাইরি বলছি, আরেকটু হলেই হার্ট ফেল করে মরে যেতাম। তার মানে 27শে মার্চ। তোদের অ্যাক্সিডেন্টটাও 27 তারিখেই হয়েছিল না? হ্যাঁ তো, গত মাসের, মানে ফেব্রুয়ারি 27। মানে অ্যাক্সিডেন্টের ঠিক 1 মাস পর তোর গাড়ির স্ক্রিনে হঠাৎ করে একজোড়া চোখ ভেসে উঠল। এটা তো খেয়াল করিনি। ঠিক 1 মাস পরে, তাই তো। তুই নতুন গাড়ি কিনলি কবে? 25শে মার্চ, তার দুদিন পরেই। এবার ঠান্ডা মাথায় ভেবে বলতো অমিত, এর আগের 1 মাস তুই কিছু ফিল করেছিলি? ফিল করেছিস বলতে ঠিক কি বোঝাতে চাইছিস? পরিষ্কার করে বল।
মানে আমি বলতে চাইছি, এই যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তুই ফ্ল্যাটে একা থাকছিস, কোনো অস্বস্তি হয়নি তোর? কখনো মনে হয়নি তোর ফ্ল্যাটে তুই ছাড়া আর কেউ রয়েছে? অমিত বিহ্বল চোখে কয়েক সেকেন্ড তার হাতে গ্লাসটার দিকে তাকিয়ে থাকলো। একদিন সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে মালের গ্লাস নিয়ে ব্যালকনিতে গিয়ে বসেছি। হঠাৎ মনে হয়েছিল ঘরের ভিতর থেকে কে যেন ডেকে উঠল। গলাটা কি বাবলির মতো? এক সেকেন্ডের জন্য সেই রকমই মনে হয়েছিল, তারপরেই মনে পড়ল বাবলি আর বেঁচে নেই অমিত। সেদিনের অ্যাক্সিডেন্টে রমিতার সঙ্গে বাবলিও মারা গিয়েছিল। সেটাই তো, ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এমনিতে অত বড় ফ্ল্যাটে একা একা থাকতে অদ্ভুত টেনশন হয়, তারপর এই গলাটা শুনতে পেয়ে। পরে আর শুনেছিস গলাটা? হ্যাঁ, শুনেছিলাম। পরের দিন অফিসে গিয়ে মোবাইলটা ল্যাপের পাশে রেখে কাজ করছিলাম, সেই সময় আবার শুনতে পেলাম সেই ডাকটা, পাপা। হুবহু বাবলির গলা। আমি এত চমকে গিয়েছিলাম, আর একটু হলেও চেয়ার থেকে পড়ে যাচ্ছিলাম। তারপর বুঝতে পারলাম বস ফোন করেছে, আর আওয়াজটা আসছে আমারই ফোন থেকে। কেউ আমার রিংটোন চেঞ্জ করে দিয়েছিল। কিন্তু এখন তো আর সেই প্রবলেমটা হচ্ছে না। হচ্ছে বিদ্যু, হচ্ছে, প্রবলেমটা আবার হচ্ছে। আজ বিকেলে যখন ফ্ল্যাটের গ্যারেজ থেকে গাড়ি বের করবো বলে ব্যাক করছিলাম, তখনই আবার শুনতে পেলাম বারবার কে যেন ডাকছে আমাকে, পাপা পাপা। গাড়ি ব্যাক করার সময় তো একটা আওয়াজ হবার কথা, মনে পড়ছে আমার। তোর গাড়ি ব্যাক করার সময় তো ওই ধুমের মিউজিকটা বাজতো না? সেটা এখন আর বাজছে না? না, তার বদল ওই বাচ্চা মেয়ের গলাটা, পাপা শব্দটা শোনা যাচ্ছে। আমি এত চমকে গিয়েছিলাম, আর ব্যাক না করে আবার দৌড়তে দৌড়তে ফ্ল্যাটে ফিরে গেলাম। ভাবলাম দুটো পেক খেলে নাপটা চাঙ্গা হবে। তারপর দেখি স্টক শেষ, গাড়ি বের করতেই হবে। আবার সেই একই ঘটনা, যেই ব্যাক করতে যাচ্ছি অমনি স্ক্রিন জুড়ে সেই চোখ, আর তার সঙ্গে বাবলির গলা, ঠিক যেভাবে আমাকে ডাকতো, পাপা পাপা। কোনো মতে গাড়িটা ঘুরিয়ে তোর কাছে চলে এলাম। আমার আসার পথে কিনেও নিয়ে এলি। হ্যাঁ, সেটা তুই জানলি কি করে? একটু আগে তুই নিজেই বলেছিস অমিত, গাড়িতে মাল আছে। পিওর কেস অফ হ্যালুসিনেশন। অ্যাক্সিডেন্টটা আসলে তোকে এখনো ভেতরে ভেতরে ভোগাচ্ছে। আমার মনে হয় তোর ইমিডিয়েটলি একজন ভালো সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত। এইবার সত্যিকারের রাগে অমিতের মুখটা লাল হয়ে গেল। তুই কথা কথা এটা বলিস কেন রে? এর আগেও একবার কি একটা রোগের কথা বলে আমাকে তুই সাইকিয়াট্রিস্ট দেখাতে বলেছিলি। আমি কি পাগল নাকি রে? অত বড় একটা চাকরি করছি, কি পাগল হিসাবে? আমার মান্থলি স্যালারি জানিস তুই? তোর 6 মাসের রোজগারের সমান। তোর কাছে এসেছি বলে নকরা করছিস? অন্য যে কেউ হলে এই কথাটা শোনার পর সম্ভবত অমিতকে একটা ধাক্কা দিয়ে ফ্ল্যাট থেকে বের করে দিত, কিন্তু দীপ্ত সেটা করলো না। তার বদলে খুব ঠান্ডা চোখে অমিতের দিকে তাকিয়ে থেকে বলল, আমি আগেও তোকে ডাক্তার দেখাতে বলেছিলাম, কারণ তোর একটা বিচ্ছিরি রোগ আছে, প্যারানয়িয়া। অধিকাংশ অশিক্ষিত মানুষের মতো তুইও সাইকিয়াট্রিস্ট শব্দটা শুনলেই বলিস আমি কি পাগল নাকি? পাগল বলে কিছু হয় না অমিত। আমাদের প্রত্যেকেরই মনের মধ্যে নানা রকম জটিলতা আছে। কারোর ক্ষেত্রে সেটা প্রকট হয়ে ওঠে। যারা সেটাকে সামলে চলতে পারে তাদের আমরা সাধারণ মানুষ বলি, সুস্থ মানুষ বলি, আর বাকিদের এক ধারসে পাগল বলে দাগিয়ে দিই। বাংলা নিয়ে এমএ পাস করে তুই আমাকে অশিক্ষিত বললি? সালা, দুটো বই লিখে তুই পণ্ডিত হয়ে গেছিস। এই যারা জয়েন্টের চান্স পায় না, শুধু তারাই সব বাংলা ফাংলা নিয়ে পড়ে, বুঝলি গাধা? এবারেও দীপ্ত রাগ করল না। আগের মতোই ঠান্ডা চোখে অমিতের দিকে তাকিয়ে থেকে আবার বলল, তাহলে তুই এখানে এলি কেন? ফ্রিতে মদ খেতে? বংশে বাতি দিতে তো কেউ বাকি নেই। এত পয়সা দিয়ে কি করবি? আরে বাড়ি যা, বাড়ি যা, একা একা মদ খেয়ে পড়ে থাক। আমার না হয় অ্যাক্সিডেন্টে বউ বাচ্চা মরে গেছে, তুই তো বিয়েই করিসনি। না, ভুল বললাম, তোকে কেউ বিয়ে করেনি। আমি না হলে তুইও এখন একা একা বসে মদ খেতিস। ফালতু হ্যাজাস না। না রে, আমার হাতে কাজ আছে, লিখতে বসেছিলাম। এই দেখ। পাশে রাখা ল্যাপটপটা ঘুরিয়ে দিল অমিতের দিকে, আর সঙ্গে সঙ্গে অমিতের মুখটা সাদা হয়ে গেল।
গ্লাসটা টেবিলের ওপর নামিয়ে রাখতে গিয়ে ঠক করে একটা শব্দ হলো। দীপ্ত, সেই চোখ দুটো, সেই চোখ! কয়েক সেকেন্ডের জন্য হতভম্ব হয়ে বসে থেকে তাড়াতাড়ি ল্যাপটপটা আবার নিজের দিকে ঘুরিয়ে নিল দীপ্ত। তারপর অসম্ভব অবাক গলায় বলল, কোথায় চোখ? কি উল্টোপাল্টা দেখছিস? বলে আবার ল্যাপটপটা ঘুরিয়ে দিল অমিতের দিকে। ফ্যাল ফ্যাল করে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল অমিত। এই মুহূর্তে সেখানে আর কোনো ছবি নেই, তার বদলে ফুটে উঠেছে অসংখ্য হিজি বিজি লেখা। এবার মনে হয় আমি সত্যি পাগল হয়ে যাব। দুই হাত দিয়ে নিজের মাথাটা চেপে ধরলো অমিত। একটু আগে সেই ব্যঙ্গের ভাবটা অদৃশ্য হয়ে গেছে ওর গলা থেকে। মনে হচ্ছে এক্ষুনি ও কেঁদে ফেলবে। চেয়ারের হাতলের ওপর বাঁ হাতটা রেখে আরাম করে বসলো দীপ্ত। ওর চোখ দুটো দেখে সার্কাসের রিং মাস্টারের কথা মনে পড়ে। ওকে অমিত, আমরা বরং গোটা ব্যাপারটা একবার প্রথম থেকে সাজাই। মাঝখানে কথা বলবি না, শুধু ভুল করলে ধরিয়ে দিবি। এইবার একটা অদ্ভুত প্রভুত্বের ভাব ফুটে উঠেছে দীপ্তর গলায়। টালুমালু চোখে ওর দিকে তাকিয়ে রইল অমিত। ল্যাপটপের স্ক্রিনে সত্যি সে চোখ দুটো দেখতে পেয়েছিল। দুপেগ মদ ওকে যেটুকু সাহস আর আত্মবিশ্বাস জুগিয়েছিল তা ওই 1 সেকেন্ডের মধ্যেই আবার অদৃশ্য হয়ে গেছে। ফেব্রুয়ারি 27 তারিখ ছিল শনিবার। তুই, রমিতা আর বাবলিকে নিয়ে তাজপুর গিয়েছিলি। গাড়ি নিজেই ড্রাইভ করছিলি। রাতে প্রচুর মদ খেয়েছিলি। আবার তোর আর রমিতার মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়। পরদিন সন্ধ্যার পর ফেরার পথে তোর গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। একটা ব্রিজের রেলিংয়ে ধাক্কা খেয়েছিল গাড়িটা। ডান দিকের দরজা খুলে গিয়েছিল, তুই ছিটকে পড়ে গিয়েছিলি বাইরে, আর গাড়িটার রেলিং ভেঙে গিয়ে পড়েছিল নিচের নদীতে। তুই অজ্ঞান হয়ে গিয়েছিলি। মিনিট 10 পরে আর একটা গাড়ি থেকে কেউ তোকে দেখতে পায়। সেই লোকগুলোই চোখে মুখে জল ছিটিয়ে তোকে সুস্থ করে তোলে। তুই ওদের দেখিয়ে দিয়েছিলি ভাঙা রেলিং আর নিচে জলে ডুবে যাওয়া গাড়িটা। ঠিক বলছি তো? এতক্ষণ সম্মোহিতের মতো দীপ্তর দিকে তাকিয়ে কথাগুলো শুনছিল অমিত। এইবার খুব আস্তে আস্তে মাথা নেড়ে নিচু গলায় বলল, গাড়িটা ঠিক ডুবে যায়নি। নদীতে অত জল ছিল না, বালিতে গেঁথে গিয়েছিল, অর্ধেকটা জলের তলায়। আচ্ছা, যখন গাড়িটা উদ্ধার করা হয় তখন দেখা যায় পিছনের বাঁদিকের সিটে রমিতা বাবলিকে কোলে নিয়ে বসে আছে। যেহেতু গাড়িটা বাঁদিকেই ধাক্কা মেরেছিল, তাই সেই দিকটা একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল। দলা পাকিয়ে গিয়েছিল ওদের দেহ। বহু কষ্টে দরজা কেটে ওদের ডেড বডি বের করতে হয়। এগুলো আমার নিচের চোখের সামনে ঘটেছিল। কেন আবার শোনাচ্ছিস দীপ্ত? সেই ভয়ানক স্মৃতিটাকে আরো একবার ফিরিয়ে আনার জন্য? এক্স্যাক্টলি। তোর মগজে আসলে ওই কয়েক ঘন্টার স্মৃতি, সাংঘাতিক ভয়াবহ স্মৃতি গেঁথে গেছে, গেড়ে বসে আছে। আর সেটাই তোকে মানসিকভাবে আরো দুর্বল, আরো অসুস্থ করে দিচ্ছে। এত তাড়াতাড়ি কি ট্রমা কাটিয়ে ওঠা সম্ভব বলতো? আলটিমেটলি দ্যাট ওয়াজ মাই ফ্যামিলি, মাই এভরিথিং। নট রিয়েলি, কথাটা পুরোপুরি সত্যি বললি না। বাস্তবে বিয়ের বছর 1.5 মধ্যেই তোর আর রমিতার সম্পর্কটা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। তুই ওকে মারাত্মক সন্দেহ করতিস, ফলে ওকে চাকরি ছাড়তে হয়েছিল। কিন্তু তুই নিজে অফিসারই একটা মেয়ের সঙ্গে দিব্যি ওই বুক করে ফুর্তি করে যাচ্ছিলি। এইবার একটা অদ্ভুত রাগ ফুটে উঠল অমিতের চাউনিতে। থমথমে গলায়ও বলল, চাকরি ওকে ছাড়তে হয়নি। অফিসে এমন লটঘট করছিল যে ওরাই ওকে স্যাক করে দিয়েছিল। এটা আর একটা মিথ্যা কথা অমিত। রমিতার অফিসের বসকে এগুলো তুই বুঝিয়েছিলি। আসলে ওর বস অভিষেক হাজরা তোর ব্যাচমেট ছিল, তোরা এক ইয়ারে পাস করেছিলি। হাউ কাম ইউ নো দ্যাট? এটা তো তোর জানার কথা নয়। কে বলেছে তোকে? ওই রীতা নামের মেয়ে ছেলেটা। তুই রীতাকেও প্রমোশনের লোভ দেখিয়ে হোটেলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলি, ও রাজি হয়নি। আর সেই থেকেই তোর ওর ওপরে প্রচণ্ড রাগ। কিন্তু এসব কথা এখন আর বলে কি হবে অমিত? রমিতা আর বাবলি মরে গিয়েছে, ওরা আর ফিরবে না। কিন্তু তুই একটা প্রচণ্ড ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছিস, ক্রমে অ্যালকোহলিক হয়ে পড়ছিস। এরপর তো তোকে চাকরিটাও ছেড়ে দিতে হবে। রীতার যা প্রপার্টি আছে তাই দিয়ে ওর 5 পুরুষ বসে খেতে পারবে। তোর বাপ রেশন দোকানে কাজ করত, তোর যা পয়সা সেটা নিজের রোজগার করা। মদ আর মেয়েদের পিছনে তার অধিকাংশটাই উড়ে যাবার ফলে
তোর হাতেও খুব বেশি পয়সা নেই। গাড়িটা লোন নিয়ে কিনেছিস, ফ্ল্যাটের ইএমআই চলছে, কাজেই চাকরি চলে গেলে, সার্কিটে একবার বদনাম হয়ে গেলে তুই না খেতে পেয়ে মরে যাবি অমিত। আগুনে হঠাৎ করে জল ঢেলে দিলে যেরকম দেখায়, অমিতকে এবার ঠিক সেরকম দেখাচ্ছে। দীপ্ত এর আগে কখনো ওর সঙ্গে এভাবে কথা বলেনি। সেই হিন্দু স্কুলে 5 থেকে 12 পর্যন্ত একসঙ্গে পড়েছিল ওরা। বরাবর ওই দীপ্তর বাড়িতে এসেছে। দীপ্ত কখনো ওর ফ্ল্যাটে যায়নি। 10-এ পড়তে একবার ওদের পুরনো বাড়িতে এসেছিল, সেটাই শেষ। ও একটু এইরকমই, কিন্তু এভাবে কথা বলতে ওকে কখনো শোনেনি অমিত। আজ বলছে, আর সেটাও খুব নরম এবং ঠান্ডা গলায়, একটু যান্ত্রিক ভঙ্গিতে, যেন শুধু কয়েকটা স্টেটমেন্ট বলে যাচ্ছে। আচ্ছা, আমার কথা শুনবি? তোর তো আবার কারোর কথা শোনার অভ্যেস নেই। যদি শুনিস তাহলে একটা ভালো পরামর্শ দেব। বল, শুনি তো আগে। চল একটু ঘুরে আসি। এখন 8:30 বাজে প্রায়। কোথায় যাবি এখন? আমি একা নয়, আমরা। 8:30 মানে তো সবে সন্ধে। চল, তোর গাড়িটা নিয়ে এখন আমরা তাজপুরে চলে যাব। খুব বেশি হলে 4.5 ঘন্টার মতো লাগবে। তারপর ওখান থেকে আবার ব্যাক করব। কি আলফাল বকছিস? খামোকা মাঝ রাত্রিরে তাজপুরে পৌঁছে কি করব? ওখানে আমাদের কিছু করার নেই অমিত। আমরা কিছু করতে যাচ্ছিও না। আমরা আসলে ফিরবো বলে যাচ্ছি। যাস সালা, আমি মদ খেলাম আর তোর নেশা হয়ে গেল? একদম না। ঠান্ডা মাথায় কথাটা বোঝার চেষ্টা কর অমিত। তোর ট্রমাটা আসলে স্পটটাকে নিয়ে। ওই ঠিক যেখানে তোর গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছিল, সেই ব্রিজটা, সেই ভাঙা রেলিংটা, দ্যাট মোমেন্ট অফ অ্যাক্সিডেন্ট। রেলিংটা নিশ্চয়ই এখনো সারানো হয়নি রে। ফিরে আসার দৃশ্যটা ভাব অমিত। তখন সন্ধে হয়ে আসছে, রাস্তা প্রায় ফাঁকা। ঠিক বলেছিস। 100 কিলোমিটার স্পিডে গাড়ি চালাচ্ছিলাম আমি। দুপুরেও আবার ঝগড়া হয়েছিল রমিতার সঙ্গে। ও সামনের ওই আয়নাটা দিয়ে আমার দিকে স্থির ঠান্ডা চোখে তাকিয়ে ছিল কনস্ট্যান্ট। আর এদিকে বাবলি অত জোরে গাড়ি চালানোয় ভয় পাচ্ছিল। মাঝে মাঝে বলছিল, বাবা আস্তে। আমার মাঝে মাঝে মনে হচ্ছে আমি যেন ওই মোমেন্টটার মধ্যেই ঘুরপাক খাচ্ছি। ভয়ে আয়নাটার দিকে তাকাতে পারছি না। যেন তাকালেই দেখতে পাবো রমিতা ঠান্ডা চোখে আমার দিকে তাকিয়ে রয়েছে। সারাক্ষণ শুনতে পাচ্ছি বাবলির সেই শেষ কথাগুলো। পাপা, পাপা। একদম ঠিক বলেছিস তুই। আর ঠিক সেই কারণেই তোর উচিত হবে ওই স্পটটাই ফিরে যাওয়া, ওই ফিরে আসার মুহূর্তটাকে রিক্রিয়েট করা। এবার যখন তুই দেখবি তোর গাড়িটা তাজপুর থেকে হু হু করে উড়ে যাচ্ছে কলকাতার দিকে, মাঝরাত্রির ফাঁকা রাস্তা দিয়ে বিদ্যুৎ বেগে পেরিয়ে যাবে ব্রিজটাও, সেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিছুই ঘটলো না, তখনই আমার হ্যালুসিনেশনটা কেটে যাবে। একদম ঠিকঠাক বলেছিস দীপ্ত। তুই যাবি আমার সঙ্গে? আরে আমিই তো বললাম যাওয়ার কথা। চল। এই গাড়িতে তেল ভরা আছে? নইলে ভরে নে। 1 সেকেন্ড দাঁড়া, আমি চট করে চেঞ্জ করে আসছি। জামা কাপড় পাল্টে বেরিয়ে এসে গাড়িটার সামনে এসে থমকে দাঁড়ালো দীপ্ত। সামান্য সন্দেহের সুরে বলল, তুই চালাতে পারবি? সন্ধ্যে থেকে যা মাল টানছিস, কটা পেক খেয়েছিস হিসেব নেই। তার উপর পুলিশে ধরলে আবার এক কেলেঙ্কারি। দরকার নেই বাবা, তুই পাশে বস, আমি চালাচ্ছি। এই কথাটায় আর আপত্তি করলো না অমিত। সত্যিই মাথাটা কাজ করছে না। দীপ্তর ঘরে বসে অল্প সময়ের মধ্যে বেশ অনেকটা খেয়ে ফেলেছে। রীতিমতো নেশা হয়ে গেছে। এই অবস্থায় গাড়ি না চালানোই ভালো। মাথা নেড়ে ড্রাইভারের পাশের সিটে উঠে পড়ল। দীপ্ত গিয়ে বসলো ড্রাইভিং সিটে। NH-16 উঠতে হবে আগে, মনে আছে তো? এছাড়া আর কোনো রাস্তা আছে বলে আমি অন্তত জানি না। উঠে যাব, নো টেনশন। শহর থেকে বেরিয়ে হাইওয়েতে উঠতে যেটুকু ঝামেলা, তারপর সিম্পলি উড়ে যাবে গাড়ি। 14 লাখ নিয়েছে ভাই, এমনি। শুধু এইটুকু রাস্তা একটু সাবধানে। 14 লাখ টাকা দিয়ে গাড়ি নিয়েছিস আবার? বাবা, অমিত ভদ্র ফালতু মাল কেনে না। ও, লোন নিয়েছিস তো? কার লোন, রাইট? ও আমি মাসখানেকের মধ্যেই শোধ করে দেবো। ক্লেমটা ক্লিয়ার হয়ে গেলি। চালা তো মন দিয়ে। একটু পরে NH-16 ওঠার পর অবশ্য সত্যি গাড়িটা উড়ে চলল। রাস্তার একটা লেন দিয়ে চলেছে দৈত্যাকার ট্রাক। ঝড়ের বেগে সেগুলোকে পেরিয়ে যেতে লাগলো ওরা। এই সত্যি উড়ে যাস না। আরে গাড়ি, এটা প্লেন না। পিছিয়ে পড়ল কোলাঘাট। নন্দকুমার পৌঁছে গতি কমালো দীপ্ত। এখানে রাস্তা হাইওয়ের চেয়ে বেশ সরু, দুপাশে ক্ষেত খামার।
এইবার গাড়ির আলো আর প্রায় চোখেই পড়ছে না। আজ কি অমাবস্যা নাকি রে? চাঁদ নেই আকাশে? গাড়িতে বসে চাঁদ তারা বোঝা যায় না অমিত। নামবি নাকি একবার? দূর, বরং আরেকটু মাল পেলে ভালো হতো। নেশাটা কেটে গেল মাইরি। এটা মন্দ বলিসনি। আমারও একবার মনে হয়েছিল, গাড়ি চালাচ্ছি বলে ঠিক বলতে পারছিলাম না, কিন্তু এত রাতে কোনো দোকান খোলা পাবো না রে। সেটাই তো। এই দাঁড়া দাঁড়া, তোর গাড়িতেই তো বোতল থাকার কথা, তুই তো কিনে নিয়ে আমার ফ্ল্যাটে গেছিলি। দারুণ মনে করেছিস তো। এই সাইড কর গাড়ি, তোর পাশের দরজার কাছে দেখ, একটা আধ খাওয়া স্প্রাইটের বোতল আছে, বের কর, বানিয়ে নিচ্ছি এক্ষুনি। সত্যি একটা ধান ক্ষেতের পাশে গাড়িটা দাঁড় করালো দীপ্ত। 2 মিনিটের মধ্যে সব মিশিয়ে টিশিয়ে একটা লম্বা চুমুক দিল অমিত। এবার বেপরোয়া ভঙ্গিতে ওর হাত থেকে বোতলটা প্রায় কেড়ে নিল দীপ্ত। আর ধান ক্ষেতের পাশে তারার আলোয় দাঁড়িয়ে মদ খেতে লাগলো ওরা দুজন। এবার কিন্তু গাড়ি ঘোরাবো অমিত। সে কি রে, তাজপুর যাবি না? তার আর দরকার নেই, অ্যাক্সিডেন্টের স্পটটা অলরেডি পেরিয়ে এসেছি আমরা। তুই ঝিমুচ্ছিলি তাই খেয়াল করিসনি। বলিস কি, এত নেশা হয়ে গেছে জায়গাটা পেরিয়ে গেল আর আমি খেয়ালই করলাম না? ওই যে বললাম, মাথা নিচু করে বসেছিলি ওই সময়টা, আমি ইচ্ছে করেই ডাকিনি। এবার সোজা হয়ে বসবি, আমরা সোজা স্পটটা বেরিয়ে চলে যাব, কিছু ঘটবে না। তাহলেই দেখবি তোর মাথা থেকে ওসব আজে বাজে চিন্তা আর হ্যালুসিনেশন 1 সেকেন্ডের মধ্যে হাওয়া হয়ে যাবে। ওখানে দাঁড়িয়ে অবশ্য সিগারেট খেলো ওরা, তারপর গাড়িতে উঠল। এবার বুলেটের গতিতে ঘুরে গেল গাড়ির মুখ। এই দীপ্ত, বলা শেষ করার আগেই বুঝতে পারলো গাড়ি উঠে এসেছে রাস্তায়, আর এবার তার মুখ কলকাতার দিকে। আরে ভাই, এইভাবে টানছিস কেন? তোর কি ফেরার তাড়া আছে নাকি? আমি জাস্ট মোমেন্টটাকে রিক্রিয়েট করার চেষ্টা করছি অমিত। ঠিক এরকম জোরেই তুই গাড়ি চালাচ্ছিলি না? তাই হবে বোধহয়। হ্যাঁ তাই, এই রকম স্পিড ছিল। ওই দেখ অমিত, লেখাই আছে ব্রিজ অ্যাহেড 1 কিলোমিটার। দেখলি বোর্ডটা? দেখবো না কেন, সেজন্য ফেরার সময় খেয়াল করেছি। সামান্য মাথা নাড়িয়ে আবার চালাতে লাগলো দীপ্ত। এবার ক্রমে গতি বাড়াচ্ছে ও। মিনিট খানেক পরে হঠাৎ সাংঘাতিক চমকে নিজের সিটে প্রায় ছিটকে সোজা হয়ে বসলো অমিত। ওর চোখ দুটো বড় বড় হয়ে গেছে। এই দীপ্ত, দেখতে পাচ্ছিস কিছু? কি রে? সামনে দেখ, ওপরে ওপরে। মাথা সামান্য ঝুঁকিয়ে ওপরের দিকে তাকালো দীপ্ত। ওর ফুটে ফুটে উঠল অদ্ভুত একটা হাসি। সামনে একটা হলুদ রঙের বোর্ড, তার ওপর কালো দিয়ে গোটা গোটা অক্ষরে লেখা আছে ব্রিজ অ্যাহেড 1 কিলোমিটার। একটু আগেই দেখলাম না এই বোর্ডটা? দেখলাম, তাই না? ক্রমে বদলে যাচ্ছে দীপ্তর গলা। কি হচ্ছে বলতো? তুই একটু স্পিড কমা মাইরি। আমার কেমন একিরে দিস ইজ ইম্পসিবল। এবার অবশ্য দীপ্ত আর কিছু জিজ্ঞেস করলো না। ওর মুখে ফুটে উঠেছে চওড়া একটা হাসি। ও জানে এবারেও সামনে দেখা যাচ্ছে সেই একই বোর্ড, ব্রিজ অ্যাহেড 1 কিলোমিটার। আজ তুই আসলে আমাকে খিস্তি করতে এসেছিলি অমিত। তারপর কম্পিউটারের স্ক্রিনে রমিতার কটা চোখ দুটো দেখে ভয় পেয়ে গিয়েছিলি। আর কত জোরে চালাবি তুই? কি করতে চাইছিস? গাড়ির স্পিডোমিটারের কাঁটা 140 ছাড়িয়ে গেছে। দুপাশে সবকিছু কেমন ধোঁয়াটে দেখাচ্ছে এবার। রমিতাকে মারলি কেন অমিত? কি? কাকে? রমিতাকে মারলি কেন? ও তো কোনো দোষ করেনি। দোষ করেনি? দুপুরবেলা লুকিয়ে লুকিয়ে তোর ফ্ল্যাটে যেত না ও? তোদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না? মিথ্যে কথা বলবি না শুয়োরের বাচ্চা। লুকিয়ে প্রেম করতিস না তোরা? আমি তোকে আগেও বলেছিলাম সাইকিয়াট্রিস্ট দেখাতে। প্যারানয়িয়া সব ক্ষেত্রে কিউরেবল নয়, কিন্তু ডাক্তারের কাছে গেলে অন্তত সিমটমগুলোকে ম্যানেজ করা যায়। তুই জেদ ধরে গেলি না, উল্টে ওর চাকরিটা খেলি। বেশ করেছি। বেরিয়ে তো তোর কাছে যেত, অনর্গল মুখস্থ পড়ে যেত তোর লেখা কবিতা। আমি বুঝি না কিছু। আসলে তুই অর্ধেকটা বুঝেছিলি। হোয়াট? আমি রবিতাকে ভালোবাসতাম বরাবর, বইমেলায় প্রথম দেখার পর। আলটিমেটলি স্বীকার করলি তাহলে? আর তুই এতক্ষণ আমাকে প্যারানয়েড বলছিলি?
যাব, কিন্তু ও কখনো সেটা বুঝতে পারেনি। আমি ওকে বুঝতে দিইনি অমিত। শি নেভার লাভ মি। ও আমার ফ্ল্যাট চিনত না, ও জানতো না আমি আর তুই ছোটবেলা থেকে একে অপরকে চিনি। আমি জানাইনি কখনো। কেন? এটা কি রকম কথা হলো? এসব তোর বোধের বাইরে অমিত। আমি জানাইনি কারণ আমি ওকে ভালোবাসতাম, আর ও নিজের সংসারটাকে ভালোবাসতো প্রাণপণে। ও জানতো তুই মেন্টাল পেশেন্ট, জেনেই তোকে ভালোবাসত। আর তুই ক্রমাগত ওকে একতরফা অপমান করে যেতিস, ভাবতিস ওটাই ঝগড়া। ইডিয়েট। ইম্পসিবল। বাবলির মুখটা একটু একটু করে তোর মতো হয়ে যাচ্ছিল। ওই দেখ, আবার দেখা যাচ্ছে বোর্ডটা, ব্রিজ অ্যাহেড। এসে গেছি আমরা অনেক, আর 1 কিলোমিটার। ও বারবার বলা সত্ত্বেও তুই ডাক্তার দেখালি না, তার বদলে ওর একটা এলআইসি করলি 1 কোটি টাকার। তুই এটাও জানিস, আর তারপরেও বলবি? তাজপুরে এসেছিলি একদম প্ল্যান মাফিক। 100 কিলোমিটার স্পিডে দৌড়নো একটা গাড়ির দরজা আচমকা খুলে গিয়ে তার ড্রাইভার যদি ছিটকে পড়ে যায়, তাহলে তার বডি এমনিতেই দলা পাকিয়ে যাবে। আসলে তুই তাজপুর থেকে ফেরার পথেই ঝাউবনের মধ্যে গাড়ি থামিয়ে ওদের খুন করেছিলি অনেক। তারপর এইখানে এসে গাড়ির অ্যাক্সিলারেটরের ওপর পাথর চাপা দিয়ে ঠেলে দিয়েছিলি ব্রিজটার দিকে। নিজের মেয়েকে খুন করব আমি? তুই কি পুরো মাতাল হয়ে গেছিস? আবার বোর্ডটা দেখা যাচ্ছে দীপ্ত। কারণ ব্রিজটা ঠিক আর 1 কিলোমিটার সামনেই অমিত। তোর ধারণা ছিল ওটা আমার মেয়ে, একটু আগেই বলেছিস নিজেই। ঠিকই বলেছি, ঠিকই বলেছি। ওর মুখটা পাল্টে যাচ্ছিল, অবিকল তোর মতো হয়ে যাচ্ছিল। আর তাই একটা 2 বছরের বাচ্চার প্রতিও তোর মায়া হলো না। কিন্তু আমি যে ভিতরে ভিতরে ধ্বংস হয়ে গেলাম অমিত। 1 সেকেন্ডের জন্যও ভুলতে পারলাম না পরোক্ষভাবে আমি আসলে একটা 2 বছরের বাচ্চার মৃত্যুর জন্য দায়ী। ব্রিজটা আমাদের সামনে অমিত, দেখতে পাচ্ছিস? কিন্তু তুই এইসব জানলি থেকে? এক্ষুনি বল, এরপর ব্রিজটা এসে যাবে। 3 মাস আগে রমিতা ইনবক্সে আমাকে জানিয়েছিল তোর কুৎসিত সন্দেহের কথা, কনস্ট্যান্ট অপমানের কথা। মেয়েকে নিয়ে তোর ব্রিজটা এসে গেছে অমিত। বোর্ডটা যে দেখা যাচ্ছে না, সেটাও তুই খেয়াল করিসনি? আরে ওই দেখ, তোর গাড়ির ধাক্কার যে জায়গাটা ভেঙে গিয়েছিল সেখানে একটা বাঁশের স্ট্রাকচার বানিয়ে দিয়েছে কারা যেন। স্টিয়ারিং সোজা কর স্কাউন্ড্রেল! ওদিকে যাচ্ছিস কেন? ওদিকে যাচ্ছিস কেন? একদিকে সন্দেহ, অন্যদিকে এলআইসি। ঠিক এই দিকেই তুই গাড়িটাকে ঠেলে দিয়েছিলি অমিত। আর অ্যাক্সিলারেটরে পাথর থাকার ফলে গাড়িটা সোজা। কথাটা শেষ করতে পারলো না দীপ্ত। তার আগেই অমিতের গাড়িটা রেলিং ভেঙে একটা লম্বা লাফ দিয়ে যেন স্লো মোশনে নেমে গেল নিচের নদীটার দিকে। শুধু ভেসে এলো ঝপাস একটা শব্দ। পরদিন বেলা 11টা নাগাদ বেজে উঠল লালবাজারের শুভজিৎ দত্তের মোবাইল। ডেপুটি কমিশনার সামান্য বিস্মিত হয়ে দেখলেন ফোনটা এসেছে দীঘা থানার ওসি চন্দন কুমারের কাছ থেকে। কদিন আগেই জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সময় আলাপ হয়েছে দুজনার। চমৎকার মানুষ, কিন্তু তুখোড় এবং অভিজ্ঞ পুলিশ অফিসার। বলুন চন্দনবাবু। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। একটা অদ্ভুত কথা আপনাকে জানানো দরকার বলে মনে হলো। হ্যাঁ হ্যাঁ বলুন না। গতকাল রাতে তাজপুর মোড় থেকে কয়েক কিলোমিটার আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ব্রিজ ভেঙে নদীতে পড়ে গিয়েছে একটা গাড়ি। রাত 2:30 নাগাদ ঘটেছে অ্যাক্সিডেন্টটা। ওই জায়গাটা তো বোধহয় আপনার আন্ডারে, তাই না? হ্যাঁ স্যার, নাইট পেট্রোলিং ছিল, তারা ব্যাপারটা দেখতে পায়। আজ সকালে গাড়িটা তোলা হয়েছে। রাতেই অবশ্য এক ভদ্রলোকের ডেড বডি পাওয়া গিয়েছে। বডি আইডেন্টিফাই হয়ে গেছে, গাড়িটাও ট্রেস করা গেছে। কয়েকদিন আগেই গাড়িটা কিনেছিলেন অমিত দত্ত নামে এক ভদ্রলোক। আচ্ছা, এটা কিন্তু আমাকে বলছি স্যার, আসলে এই অমিত দত্তের বাড়ি মানে ফ্ল্যাট ভবানীপুরে। এবার নিজের চেয়ারে সোজা হয়ে বসলেন শুভজিৎ দত্ত। ব্যাপারটা শুধু যে তাঁর আন্ডারে চলে এসেছে তাই নয়, এইমাত্র তাঁর মনে পড়েছে চন্দন কুমার জাস্ট একটা অ্যাক্সিডেন্টের খবর জানানোর জন্য তাকে ফোন করবেন না। মাঝরাতে তাজপুরে গিয়েছিলেন কেন ইনি? যাচ্ছিলেন না স্যার, ফিরছিলেন কলকাতার দিকে, তখনই অ্যাক্সিডেন্টটা হয়। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, ঠিক 1.5 মাস আগে ভদ্রলোক একই ব্রিজের উপরে আরও একবার অ্যাক্সিডেন্ট করেছিলেন। সে আবার কি? কোনো মানুষ 1.5 মাসের মধ্যে একই জায়গায় দুবার? আর
আগের বার? সেটাই বলছি স্যার। আগের বারের অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন ভদ্রলোকের স্ত্রী আর বাচ্চা মেয়ে। সেবার নাকি অ্যাক্সিডেন্টের আগের মুহূর্তে ড্রাইভারের দিকে দরজা খুলে গিয়ে গাড়ি থেকে পড়ে গিয়েছিলেন উনি, ফলে বেঁচে যান। ভেরি সারপ্রাইজিং। এক্স্যাক্টলি স্যার। এবার আবার একই জায়গায় অ্যাক্সিডেন্ট করেছিলেন। এবারেও রেলিং ভেঙে গাড়ি পড়ে গিয়েছে নিচের নদীতে, কিন্তু এবার নিজেই স্পট ডেড। কিন্তু এত রাতে উনি তাজপুর থেকে ফিরছিলেন, তার আগে কোথায় ছিলেন? মানে তাজপুরের কোন হোটেলে? কোনো হোটেলেই নয় স্যার। আমরা ওনার মোবাইল লোকেশন চেক করলাম। উনি ভবানীপুরের ফ্ল্যাট থেকে বেরিয়েছিলেন 6টা নাগাদ। সেখান থেকে গিয়েছিলেন শোভাবাজারে এক বন্ধুর বাড়িতে। সেখান থেকে তাজপুরের দিকে রওনা দিয়েছিলেন। 8:30 নাগাদ তাজপুর মোড়ে জাস্ট আগে গাড়ি ঘুরিয়ে নেন, আর ফেরার পথেই। তাহলে সবার আগে সেই বন্ধুর স্টেটমেন্ট নিন, যার বাড়িতে উনি সন্ধ্যাটা ছিলেন। উনি ডেফিনেটলি কিছু না কিছু বলতে পারবেন। সেখানেই প্রবলেম হচ্ছে স্যার। আমরা বটতলা থানায় যোগাযোগ করেছিলাম। যে বন্ধুর বাড়িতে উনি গিয়েছিলেন তার নাম দীপ্ত রায়। আপনি এর স্টেটমেন্ট নেননি কেন এখনো? আসলে স্যার ফোনটা সেই কারণেই করেছি। বটতলা থানা থেকে জানালো দীপ্ত রায় গত 27শে মার্চ নিজের বাড়িতেই সুইসাইড করেছেন। বাড়িতে উনি একাই থাকতেন স্যার। পুলিশ বাড়িটা সিল করে দিয়ে এসেছে। আপনারা এতক্ষণ শুনছিলেন অশরীরী আবির্ভাব সিরিজের প্রথম গল্প লং ড্রাইভ। অভিনয়ে ছিলেন অরূপ গোস্বামী, গৌতম বসু, সুপর্ণা রায়চৌধুরী, সুতোষম গুহ এবং শান্তনু গঙ্গোপাধ্যায়। আবহ নির্মাণ ঋষভ সরকার। শব্দ সংগ্রহে প্রসেনজিৎ বড়াল, মিউজিক পয়েন্ট স্টুডিও। শোনো না শুনতে ক্লিক করুন স্ক্রিনে দেওয়া লিঙ্কে। কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগছে আমাদের অশরীরী অভিনয়। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন এবং ছড়িয়ে দিন বন্ধুদের মধ্যে। শোনো না।